নীর ওইসব বাদ দিয়ে নিজের কাজে আবার মন দেয়, কিন্তু তাও বারবার তার চোখের সামনে সেই স্মৃতিটা ভেসে ওঠে। সে আর কিছু না ভেবে ব্যালকনিতে চলে যায় আর হাতে একটা সিগারেট চালায়, সিগারেটের টান দিচ্ছে আর আকাশের পানে তাকিয়ে আছে, আর কিছু ভাবনায় বিভোর আছে। দেখতে দেখতে 5 দিন কেটে যায়। নীর প্রায় ওই ঘটনা ভুলেই গেছে। এইদিকে তানবিও নিজের মতো বিন্দাস। সামনে তাদের কলেজে একটা ফাংশন আছে, সেখানে নাকি কলেজের সকল ট্রাস্টিরা সেখানে নাকি কলেজের সকল ট্রাস্টিরা আসবে। তাই তানভি সেই ফাংশনের জন্য বিজি হয়ে পড়ে, কেননা এই ফাংশনে তার ভূমিকা অনেক। কিভাবে তার পরেই জানবেন। তো তানভি, সব রেডি তো? দয়া করে এইবার প্লিজ লাস্ট মোমেন্টে কোনো গড়বড় করিস না। দয়া করে টাইমলি উঠে যাস। এত প্যারা নিস কেন? চিল গাইস, আমি ঠিক টাইমে আসবো। এটা তুই আমাদের বিশ্বাস করতে বলস? বিশ্বাস না করার কি আছে? আর এমনিও এই ফাংশন অনেক ইম্পর্টেন্ট, তাই চিন্তা করিস না, এবার কোনো ভুল হবে না। এখন চল না, ক্যান্টিনে যাই, অনেক ক্ষুধা লাগছে। ওকে চল। এই বলে তারা ক্যান্টিনে চলে যায়। দেখতে দেখতে ফাংশনের দিন চলে আসে। গেস্টদের বরণ করার দায়িত্ব তানবীর উপর পড়েছে, কেননা তানবী পড়ালেখায় খারাপ হলেও বাকি সব দিক দিয়ে নাম্বার 1। বিভিন্ন ফাংশনে অর্গা বিভিন্ন ফাংশনে অর্গানাইজেশন করা থেকে শুরু করে সব তানবী হ্যান্ডেল করে। তানবী এইসব অনেক ভালোভাবে সামলাতে পারে, তবে টিচাররা ওকেই সব দায়িত্ব দেয়। কিন্তু ভুলবশত তানবী আজ লেট। এদিকে চিফ গেস্টরা প্রায় এসে পড়েছে। তিশা, আইশু, নিপা দাঁড়িয়ে আছে বরণের জন্য, কিন্তু মেন গেস্টকে তানবী বরণ করার কথা, অথচ ও নেই। সবাই টেনশন করতেছে। ঠিক তখন এক এক করে 4টা গাড়ি এসে কলেজের প্রথম গাড়ি থেকে কিছু বডিগার্ড বের হয়। তারপর তারা গিয়ে 3 নম্বর গাড়িটার দরজা খোলে। দরজা খুলে পর একজন সুদর্শন পুরুষ বেরিয়ে আসে। পরনে ব্লু পাঞ্জাবি, পাঞ্জাবির পাশে স্টোনের কাজ করা, সাথে হোয়াইট জিন্স, চোখে সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, হাতে একটা ওয়াচ। বেশ মানিয়েছে তাকে। গাড়ি থেকে বের হতেই সবাই মুখ হা হয়ে যায়, সবচেয়ে বেশি নিপা, তিশা আর আয়ুষের, কেননা তারা এক প্রকার ঝাটকা খেয়েছে লোকটিকে দেখে। কেননা লোকটি আর কেউ না, নীর। নীরের পরপরই পেছনের গাড়ি থেকে আরো 2জন লোক বের হয়, সাথে একজন মহিলা, তার মধ্যে একজন তিহান। আমি আগেই তিহানের পরিচয় দিয়েছি। তিহান হচ্ছে নীরের বেস্ট ফ্রেন্ড প্লাস বিজনেস পার্টনার, সাথে কলেজের ট্রাস্টিও। আজ তিহান মেরুন কালারের আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে একটা পাঞ্জাবি পরেছে, সাথে ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি আর চুলগুলো স্পাইক করা। সবাই একসাথে কলেজের গেটে ঢোকে। আমি এসে গেছি। নিপা, তিশা, আয়ুষ বাকিদের বরণ করে নেয়। এখন আসে নীরকে বরণ করার পালা, কিন্তু তানভি এর খোঁজ খবর নেই। তাই নিপাকে সবাই বলল বরণ করতে। নিপা ফুলের তোড়া হাতে নিয়ে সামনে যেতে নিলেই কেউ পেছন থেকে বলে ওঠে। সবাই পেছনে তাকায়, নীরও তাকায়, আর তাকিয়ে যা দেখে তাতে যেন তার চোখ দুটো স্থির হয়ে যায়। সামনে তানবি দাঁড়িয়ে আছে, নিজের কানের দুল ঠিক করতে করতে সামনে আসছে। নীর আজ ভালো করে তানবিকে দেখছে। তানবির পরনে আজ নেভি ব্লু শাড়ি, 3/4 হাতা প্লাস ফুল গলা ব্লাউজ, টানা টানা চোখে কাজল দেয়া, ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক, সাথে হালকা মেকআপ, কানে ঝুমকা পরা, বা হাতে এক মুঠো নীল কালারের রেশমি চুড়ি, চুলগুলো এক সাইডে সিথি করে ছাড়া। তানভি এর গায়ের রং এমনি ফর্সা, তাই ব্লু কালারটা তাকে বেশ মানিয়েছে, অপরূপ লাগছে তাকে। নীর তো এক ধ্যানে তানভীর দিকেই তাকিয়ে আছে। তানভি নিজের ঝুমকা ঠিক করে নিপায়ের হাত থেকে ফুলের তোড়াটা নেয় আর বলে, সরি, আসলে শাড়ি ঠিক করতে গিয়ে লেট হয়ে গেছে। তানভি আর কিছু না বলে সামনে তাকিয়ে চিফ গেস্টদের বরণ করতে গিয়ে বড় বড় শখ খায়, কেননা সামনে যে নীর। ভয়ে কয়েকবার শুকনো গলায় ঠোক গেলে
তারপর কাপা কাপা হাতে তাকে ফুল দিয়ে বরণ করে। নীর এখনো এক ধ্যানে তানভীরের দিকে তাকিয়ে থেকে ফুলটা নেয়। এতে তানভীর কিছুটা আনিজি লাগে। নীর তা বুঝে চোখ সরিয়ে নেয়। তানভীরও তাড়াতাড়ি সেখান থেকে সরে আসে। গেস্টরা নিজের জায়গায় গিয়ে বসে। তাদের জন্য সবার সামনের সিটগুলো রিজার্ভ করা হয়েছে। সবাই আসন গ্রহণ করে। এদিকে তানভী তো ভয়ে শেষ। এই বলেম গাছ এখানে কি করতেছে? তিনি আমাদের চিফ গেস্ট, প্লাস এই কলেজের ট্রাস্টি নীর রহমান। খাইছে। এই পোলা তো নিশ্চিত আমায় কলেজ থেকে করেই ছাড়বো। আল্লাহ, বিপদে মোরে রক্ষা করো। আরে তিনি শুধু ট্রাকসই না, ঢাকার নাম্বার 1 বিজনেসম্যান, এডিভির কোম্পানির মালিক। তার কোম্পানির ব্রাঞ্চ দেশ বিদেশে বড়। তিনি ছোট বয়সেই ভালো সফলতা অর্জন করে ফেলছেন। তাতে আমার কি? আমার যে এখন কি করব আল্লাহই জানে। আমি শিওর আমারে উগান্ডা পাঠাইয়া হাতে গো খাওয়াইবো। ফাংশন শেষে সরি বলে নিস, তাহলেই হবে। আর এখন ফাংশনে মনোযোগ দে, একটু পর তোকে স্টেজে যেতে হবে। এদিকে ফ্যাশন শুরু হয়ে গিয়েছে, কিন্তু নীরের সেই দিকে কোনো খেয়ালই নেই। সে তো তার নীল পরীকে খুঁজতে ব্যস্ত, মানে তানবীকে। তখনই হোস্ট বলে ওঠে, শুভ দর্শক মণ্ডলী, যে সময়ের জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন সে সময় এসে পড়েছে। আমাদের হৃদয়ের গতি বাড়াতে, নিজের তালে আমাদের মাতিয়ে তুলতে আসতেছে আমাদের টিউন কুইন তানভীর রহমান। তানবী রহমান নামটা শুনেই নীরের বুকটা ধক করে ওঠে, কিন্তু কেন তা সে জানে না। হঠাৎ সব লাইট অফ হয়ে যায়। কিছুক্ষণ পর স্টেজের মাঝে লাইট জ্বলে ওঠে। সবার দৃষ্টি সেই দিকে। স্টেজে তানবী একটা চেয়ারে বসে আছে, হাতে গিটার, মুখের সামনে মাইক। নীর তানবীকে দেখে খানিকটা অবাকই হয়। তারপর তানবী গিটার টিউন ধরে আর গান শুরু করে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। গান শেষে সবাই জোরে জোরে তালি দিতে থাকে, অনেকে শিশও বাজাতে থাকে। নৃত্য এতক্ষণ মুগ্ধ হয়ে তানবীরের গান শুনছিল। সে যেন তানবীরের গানে হারিয়ে গিয়েছিল। নীরের মনে হয় অজানা ভালো লাগা কাজ করছিল। কোনো এক অনুভূতি তার মধ্যে উকি দিচ্ছিল, কিন্তু তার যে এই অনুভূতির নাম জানা নেই। তালির শব্দে নীরের হুঁশ ফিরে, আর স্টেজে তাকিয়ে দেখে তানবী নেই। সে ওয়াশরুমে কথা বলে তানবীকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে কলেজের বাগানের দিকে চলে যায়, আর সেখানে এসে যা দেখে তাতে নীরের মাথা গরম হয়ে যায়। তার চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, আর তার চাহনিতে হিংস্রতা ফুটে উঠেছে। সে দেখলো নীর যা দেখলো, তানভীকে কেউ জোরে ধরে আছে, আর তানভী ওকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। ছেলেটা প্রায় তানভীকে অনেক বাজেভাবেই টাচ করতেছে। এই সব দেখে নীরের মাথা গরম হয়ে যায়। তার চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, আর তার চাহনিতে হিংস্রতা ফুটে উঠেছে। নীর সামনে এগুতেই যাবে, তখন দেখে তানভী তার পা দিয়ে সেই ছেলের পায়ে পাড়া দিল। যেহেতু তানভী পেন্সিল হিল পরেছিল, তাই ছেলেটির পায়ে বেশ ভালোই ব্যথা পেয়েছে। তানভীর ওই ছেলের পায়ে পাড়া দেওয়ার পর ওর পা টেনে ধরে ফালিয়ে দেয়। তানভী ওই ছেলের পায়ে পাড়া দেওয়ার পর ওর পা টেনে ধরে ফালিয়ে দেয়। তারপর পাশে থাকা বাঁশের টুকরা দিয়ে ইচ্ছা মতো পিটাতে থাকে আর বলে, হাতির বাচ্চার ঘরের নাতির ঘরের বউয়ের একমাত্র পোলা, তোরে 100 বার ওয়ার্নিং দিছি আমার কাছে আসবি না। এতদিন কিছু বলি নাই দেখা মাথায় উঠে গেছিস তাই না? আজকে তুই তোর সব সীমানা পার কইরা গেছিস। আজ তোর এমন অবস্থা করব যে তুই আর কোনো দিন কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবি না। এই বলে ধুম ধারম পিটাতে থাকে।
আর নীর মুগ্ধ হয়ে তানভীকে দেখতে থাকে। নীর কখনো কোনো মেয়েকে এভাবে প্রতিবাদ করতে দেখেনি। তানভীর মধ্যে এক আলাদা জাদু আছে যা তানভীকে তার প্রতি আকর্ষিত করেছে। তানভী ওই ছেলেকে পিটিয়ে চলে যেতে নেয়, তখনই নীর লুকিয়ে পড়ে আর তানভী তো রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। নীর কাকে যেন ফোন করলো। এর কিছুক্ষণ পরেই দুজন কালো পোশাক পরা লোক আসলো। নীর তাদেরকে কি যেন বলল। তারপর তারা সেই ছেলেটির কাছে গিয়ে দেখে সে ওঠার চেষ্টা করছে। তারা ওই ছেলেকে উঠে নিজের সাথে কোথায় জানি নিয়ে যায় আর নীর চলে যায় স্টেজে। সবাই ভাবছেন তো কি হয়েছিল, আর ছেলেটি বা কে? তাহলে যেতে হবে কিছু সময় আগে। কিছুক্ষণ আগে তানভী স্টেজ থেকে নামতেই নীরব, মানে ওই ছেলেটা, এসে সামনে দাঁড়ায় আর কিনা বলে তানভীকে টান দিয়ে সাথে নিয়ে যায়। ঘটনা এত দ্রুত হওয়ায় তানভী বুঝে উঠতে পারেনি। নীরব তানভীকে সাথেই পড়ে নীরব তানভীদের সাথেই পড়ে অ্যান্ড তানভীকে ভালোবাসে, কিন্তু তানভী কখনো ওকে পাত্তা দেয়নি। তাই আজ ওই ঠিক করেছে তানভীকে প্রপোজ করবে। হয়তো ওর সাথে রিলেশনে যাওয়ার জন্য রাজি হবে, নাইলে আজ তাকে একদিনের জন্য বেড পার্টনার হতে হবে। আর যেভাবেই সেই কাজ। তানভীকে কলেজের পেছনে এনে তাকে প্রপোজ করে, কিন্তু ও মানা করে দেয় আর নীরবকে থাপ্পড় মারে। ব্যাস, নীরবের মাথা গরম হয়ে যায় আর সে তানভীরের সাথে জোড়াজুড়ি করে। বাকি তো আপনারা জানেনই। নীর এসে নিজের সিটে বসে। তখন তিহান নীরকে জিজ্ঞেস করে, কই গেছিলি তুই? নীর বলে একটা কল আসছিল। তিহানও আর কিছু জিজ্ঞেস করে না। ফাংশন শেষে ট্রাস্টিদের সাথে প্রিন্সিপাল মিটিংয়ে ছিল, তাই সবাই কনফারেন্সের রুমে চলে যায়। এদিকে তানভী নীরকে খুঁজতেছে তাকে সরি বলার জন্য, কিন্তু নীরকে কোথাও খুঁজে পেল না। তানভী ভাবলো নীর হয়তো চলে গেছে, তাই ও মন খারাপ করে নিজের কাজে লেগে গেল। প্রায় 3 ঘন্টার পর তাদের মিটিং শেষ হলো। নীর মিটিং থেকে বেরে হয়ে কাকে যেন ফোন করে আর কথা বলতে বলতে কিনারে চলে যায়। পুরো কলেজে এখন একদম নীরব, কোথাও কোনো সারা শব্দ নেই। থাকবেই বা কিভাবে? সব স্টুডেন্টরা চলে গেছে আর ট্রাস্টিরাও একে একে সব চলে যাচ্ছে। নীর তিহানকে আগেই চলে যেতে বলেছিল, তাই তিহান চলে যায়। নীরের কথা শেষ করে গেটের দিকে যাচ্ছে। গাড়ির সামনে এসে যেই না উঠতে যাবে, তখন দেখে একটা মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। নীর ভালো করে তাকিয়ে দেখে তানভীকে এই সময় দেখে খানিকটা অবাকই হয় নীর। তানভীও নীরকে দেখে কিছু ভয় পায়, কিন্তু পরে নিজেকে সামলিয়ে ওর কাছে যায়। তা দেখে নীর নিজের চেহারায় গম্ভীর ভাব নিয়ে বলে, কি চাই? তানভী এবার সামনে এসে বলে, আসলে ভাইয়া, ফাংশনের সব দায়িত্ব আমার উপর ছিল, আর তাই ফাংশন শেষে সব গোছাতে গোছাতে টাইম লেগে যায় আর দেরি হয়ে যায়। আমার সাথে যারা ছিল তারা চলে গেছে ছেড়ে। আমি এখন হয়ে গেছি। কোথায় কোন রিক্সা বা অটো নেই যে চলে যেতে পারবো। তো তাতে আমি কি করব? যদি আমাকে হোস্টেলে ড্রপ করে দিতেন। প্লিজ, মানা করেন না, প্লিজ প্লিজ। আমি একা একটা মেয়ে এইভাবে এত রাতে রাস্তায় কিভাবে থাকবো? তার উপর ওই পাশে কয়েকটা বখাটে ছেলেও আছে। প্লিজ ভাইয়া, আমায় নামিয়ে দিন না, প্লিজ 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 প্লিজ। একদম কাঁদো কাঁদো ভাব নিয়ে বেবি ফেস করে। ভাইয়া ওয়ার্ড শুনে নীরের যতটা না রাগ হচ্ছিল, ততটা মায়া হচ্ছে এই ফেস দেখে। এই মুখখানের দিকে তাকিয়ে নীরের মায়া করার সাধ্য নেই। এই মুখখানির দিকে তাকিয়ে নীরের মানা করার সাধ্য নেই। তার উপর এত রাতে একাও ছাড়া সম্ভব না, তাই মুখ গম্ভীর করে পড়ল, যাও যাও, গাড়িতে ওঠো। তানভী খুশি হয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই বলে তানভী গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে গিয়ে বসে পড়ে। নীর গিয়ে বলে, তোমাকে কি আমি ড্রাইভারের সাথে লাইন মারার জন্য গাড়িতে উঠিয়েছি নাকি? যদি এতই লাইন মারার ইচ্ছা থাকে তাহলে ওই ছেলেদের সাথে গিয়ে করো, আমার ড্রাইভারের উপর না। যাও, পিছে গিয়ে বসো।
ধমকের সুরে বলল। তানভি গাল ফুলিয়ে গাড়ি থেকে নেমে পিছে বসতে গেল আর বিড়বিড় করে বলতে লাগলো। বেটা আম গাছের লেঙ্গুর, দেখতে তো সাকিব খানের মতো, কিন্তু কথা ডিপ জলের মতো। আমি নাকি ড্রাইভার, এর উপর লাইন মারবো? আমার চয়েস এতও খারাপ না। এত কি বিড়বিড় করতেছো? যা বলার সোজাসুজি বলো। আমি আবার কি বললাম? কানে বেশি শোনেন নাকি? আমার কান ঠিক আছে, নিজের ঠোঁট ঠিক করো আগে। খালি নড়ে, যে কেউ দেখলে বুঝবে তুমি বিড়বিড় করতেছো। তারপর তানভি কিছু বলল না, গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণ যাওয়ার পর, এই যে শুনুন, ওই দিনের জন্য সরি। আসলে কি? তুমি কি মনে করেছো আমি সব ভুলে গেছি? একদম না। নীর কাউকে একবার দেখলে ভুলে না। আমি দেখতে চাচ্ছিলাম তুমি কি করো। আর হ্যাঁ, জানি এখন কি বলবা। আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারোনি, তাই তো জানা আছে, আর বলতে হবে না। তানভি এবার রাগে গিয়ে নীরের পাঞ্জাবির কলার ধরে টানে নিজের কাছে এনে বলে। আসছে আপনার মধ্যে এমন আছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। দেখতে তো ডিপ জলের মতো। না, ডিপ জল আপনার থেকে সুন্দর। আপনি তো কদু চোর। আর হ্যাঁ, ওই দিন ফ্রেন্ড আমাকে ডেয়ার দিছিল যে রেস্টুরেন্টে সর্বপ্রথম যে ঢুকবে তাকে প্রপোজ করতে হবে এন্ড গালে কিস করতে হবে। তাই করছি। বলে আপনার মতন মানুষকে কেই বা প্রপোজ করবে? আর কেনই বা প্রপোজ করব? আর কেনই বা কিস করব? এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমাকে এত কিছু বলতেছো। কি বললা? আমি ডিপ জলের মতো কদুচোর? তুমি আমায় চিনো? শত শত কোম্পানির মালিক আমি। আমার আন্ডারে হাজার হাজার মানুষ কাজ করে। আর তোমারে আমার কোন দিক দিয়া ডিপ জলের মতো লাগে? আমি শাহরুখ খানের থেকে কম না। আমার পিছে কত মেয়ে পাগল তুমি জানো? শত শত মেয়ের ক্রাশ আমি। আমাকে পাওয়ার জন্য সবাই মরিয়া হয়ে পড়ে। জাস্ট এক ইশারায় মেয়েদের লাইন লেগে যাবে। আমি তো আর পাগল নই যে একটা কদুচোরের পিছে লাইন লেগে দাঁড়াবো। আরেকবার যদি কদুচোর বলছো না, আমি যে কি করব নিজেও জানি না। কদুচোর 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 কদুচোর। নীর এবার রেগে গিয়ে তানভীর হাত দুটো চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে। নীর আচমকায় তানভীর ঠোঁট আঁকড়ে ধরে। তানভী তো শত বড় ঝাটকা খেলো। চোখ তো একদম রসগোল্লার মতো বড় বড় করে রাখছে। তানভী বোঝার পর ওর সাথে কি হচ্ছে, তখন সে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। নীর এইবার এক হাতে তানভীর কোমর নিয়ে তাকে নিজের সাথে চেপে ধরে। তানভী তো ছোটার জন্য অস্থির হয়ে গেছে। তানভী আর না পেরে এইবার কেঁদে দেয়। প্রায় কিছুক্ষণ পর নীর সরে আসে। তানভী কাঁদতে কাঁদতে বলে, আপনার সাহস কিভাবে হলো আমাকে কিস করার? নীর একদম রিল্যাক্স হয়ে বলল, তোমায় আগেই বলেছিলাম চুপ করতে, কিন্তু তুমি করনি, তাই বাধ্য হয়ে আমি এমন করছি। আর এমনিও তুমি আমায় একবার কিস করেছো, আমিও করেছি, হিসাব বরাবর। বাট মেয়েদের ঠোঁট খেতে এত মিষ্টি হয় আগে জানতাম না তো। আমার এখন আবার এই মিষ্টি খেতে ইচ্ছে করতেছে। ডিপ হুশ, নো মোর ওয়ার্ডস। আমি যে কি করতে পারি তা এতক্ষণে বুঝেই গিয়েছো। তাই এখন যদি আরেকটা শব্দ বের হয় তোমার মুখ দিয়ে, আমি যে কি করব তুমি কল্পনাও করতে পারবে না। তানভী এবার চুপ হয়ে যায় আর গাড়ির একদম কিনার ঘেঁষে বসে। তা দেখে নীর তানভীকে টেনে দিয়ে নিজের সাথে মিলিয়ে নেয়। তানভী নিজেকে ছাড়াতে চাইলে নীর ধমক দিয়ে বলে, যদি আর একটু নড়াচড়া করছো, তোমাকে যে আমি কি করব তা তুমি কল্পনাও করতে পারবে না। তানভী আর কিছু না বলে চুপ হয়ে বসে থাকে। এই পোলার ভরসা নাই, কি না করে, তাই তানভী চুপ হয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা তানভীর হোস্টেলে এসে পৌঁছায়। গেট খুলে দিতেই তানভী এক দৌড়ে হোস্টেলের ভিতর চলে যায়। তা দেখে নীর একটু হাসে। তারপর ড্রাইভারকে বলে গাড়ি গোডাউনের দিকে নিয়ে যেতে। ড্রাইভারও আর কিছু না বলে গাড়ি ওই দিকে ঘুরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা তানভীর হোটেলে এসে পৌঁছায়। গেট খুলে দিতেই তানভী এক দৌড়ে হোস্টেলের ভিতরে চলে যায়। তা দেখে নীর একটু হাসে। তারপর ড্রাইভারকে বলে গাড়ি গোডাউনের দিকে নিয়ে যেতে। ড্রাইভারও আর কিছু না বলে গাড়ি নিয়ে ওই দিকে ঘুরিয়ে নেয়।
গাড়ি এসে গোডাউনের সামনে থামে। নীর ফুল অ্যাটিটিউড নিয়ে ভিতরে ঢুকে দেখে চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর একজনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সেই ব্যক্তিটি ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না। নীর হাতে একটা লোহার রড নিয়ে সেই ব্যক্তিটিকে মারতে শুরু করে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো আমার জিনিসের উপর নজর দেওয়ার? ওর দিকে হাত বাড়ানোর সাহস হয় কিভাবে তোর? তোকে তো আমি জ্যান্ত কবর দিব। আপনি কার কথা বলছেন? তানভীর কথা বলছি। তোর সাহস কিভাবে হয় ওর দিকে বাজে দৃষ্টিতে তাকানোর? আজ তোকে আমি শেষ করে দিব। এখন নিশ্চয়ই বুঝলেন ব্যক্তিটিকে। এ হচ্ছে নীরব, যাকে নীর তার বডিগার্ড দিয়ে উঠিয়ে এনেছিল। আমায় মাফ করে দিন, আমি আর কখনো ওর দিকে চোখ তুলেও তাকাবো না। প্লিজ মাফ করে দিন। তোর ভুলের কোনো মাফ নেই। এই বলে ওকে ইচ্ছে মতো পেটাতে থাকে। ওর হাত একেবারে মুচড়ে ভেঙে ফেলে, মেরে একদম রক্তাক্ত করে ফেলে। এইবারের জন্য ছাড়ছি তোকে। যদি আরেকবার তানভি এর আশেপাশেও দেখি, সেই দিনই হবে তোর জীবনের শেষ দিন। নীর ওর বডিগার্ডদের ইশারা করতেই তারা নীরবকে নিয়ে চলে যায় আর নীর চলে যায় নিজের বাসায়। এইদিকে তানভীর রাগে ফুঁসছে আর আয়নাতে নিজেকে দেখছে। অন্যদিকে নীর নিজের বাল জলের ছোট ভাই হাতির পোলা সাহস কিভাবে হয় আমাকে কিস করার, আবার আমাকেই ভয় দেখায়। আল্লাহর কাছে দোয়া করি এই পোলার লগে যাতে জীবনে কোনোদিন দেখা না হয়, নাইলে আমি যে কি করবো নিজেও জানি না। অন্যদিকে নীর নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর এক হাতে সিগারেট জ্বালিয়ে এক মনে আকাশের পানে তাকিয়ে আছে আর নিজের খেয়ালে বিভোর হয়ে আছে। গাড়ির মধ্যে হয়ে যাওয়া ঘটনা মনে পড়তেই নীর একগাল হেসে দেয়, কিন্তু পরক্ষণেই তার নিমিষেই গায়েব হয়ে যায়। কি হচ্ছে আমার সাথে এইসব? যে নিরহমান মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না, কোনো মেয়েকে পাত্তা দেয় না, সে আজ একটা মেয়েকে জোর করে কিস করে বসলো, তাও আবার এমন একটা পাগলাটে মেয়েকে। কেন করলাম আমি এমন? আমি তো এমন না, কিন্তু ওকে দেখার পর থেকে মনের মধ্যে এক অজানা অনুভূতি লুকোচুরি খেলছে। এক আলাদা ভালো লাগা কাজ করছে, জানি না একে কি বলে। কিন্তু তখন তানভি এর নড়তে থাকা ঠোঁট আর তার ডান গালের সেই তিল আমায় তার দিকে বারবার আকর্ষিত করছে। না যাওয়া সত্ত্বেও আমি ওকে নিজের কাছে টেনে নেই। আমি তখন আমার মধ্যে ছিলাম না। আচ্ছা, আমি তাহলে ওর মায়াতে পড়ে গিয়েছি। ওর মায়া, নিজেকে উন্মুক্ত হতে চাচ্ছি, নিজেকে ওর মাঝে বিলিয়ে দিতে চাচ্ছি। নিজের মনের অজান্তে কি আমি ওকে নিজের মনে জায়গা দিয়ে দিয়েছি? এই রকম আকাশ পাতাল ভাবনা ভাবতে ভাবতেই নীর সেই রাতটি নির্ঘুম পার করে। এইভাবে চলে যায় 3 থেকে 4 দিন। এর মধ্যে নীর তানভীরের সব ইনফরমেশন বের করে ফেলেছে। তানভীরের বাড়ি কুমিল্লা, সেখানে সে তার বাবার সাথে থাকে। মা মারা গিয়েছে 1 বছর আগে। তানভীরের ছোটবেলার ইচ্ছা সে ঢাকায় এসে পড়ালেখা করবে, তাই সে সুবাদে ঢাকায় আসা। এইখানে সে একটা হোস্টেলে থাকে। এই কয়দিনের মধ্যে নীরের সাথে অনিচ্ছাকৃতভাবে তানভীর অনেকবার দেখা হয়ে যায়। নীর সেই দিনের জন্য সরি বলতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই তানভীর নীরকে ইগনোর করে চলে, তার পাশ কাটিয়ে চলে যায়। তানভীর চায় না যে ওর নীরের আর কোনো ঝামেলা হোক, আর এইদিকে নীরের এইসব একদম সহ হচ্ছে না। ইচ্ছে করছে তানভীরকে তুলে আছাড় দিয়ে মারতে। ওর এত রাগ কেন হচ্ছে ও নিজেও জানে না, শুধু এতটুকু জানে তানভীরের ইগনোরগুলো ও সহ্য করতে পারছে না। তার কথা এতটুকু মেয়ে নাকি তাকে অ্যাটিটিউড দেখাবে, তাকে ইগনোর করার সাহস পায় কই ওই মেয়ে? কিন্তু তাও নীর কিছু বলছিল না, চুপ এই ছিল। কিন্তু একদিন নীরের শহের সব বাঁধ ভেঙে যায়। সেই দিন
নীর একটা কাজে কলেজে এসেছিল। কাজ শেষে তার চোখ বারবার তানভীকে খুঁজছিল। কেন খুঁজছে তা সে জানে না, শুধু জানে তাকে একবারের তানভীকে দুই নয়ন ভরে দেখতে হবে। তখনই হঠাৎ তার চোখে পড়ে গেটের কিছুটা আগে তানভীরের মতো কাউকে দেখা যাচ্ছে। তাই নীর শিওর হওয়ার জন্য সেই দিকে যায়। সামনে গিয়ে যা দেখে তাতে নীরের পা সেখানেই স্থির হয়ে যায়। ওর চোয়াল শক্ত হয়ে যায়, চোখ একদম লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে যায়। নীর দেখে তানভী একটা ছেলের সাথে অনেক ক্লোজলি দাঁড়িয়ে কথা বলছে আর হাসছে। হাসতে হাসতে সেই ছেলের গায়ে পড়ে যাচ্ছে। এক সময় সেই ছেলেটি তানভীকে সাইডলি হাঁক করে চলে যায়। তানভী পিছে ঘুরতেই নীরকে এই অবস্থায় দেখে চমকে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে নীর খপ করে তানভীর হাত ধরে ফেলে। তাতে তানভী কিছু হচকচিয়ে যায়, তারপর নিজেকে সামলিয়ে রাগী গলায় বলে, ওই ডিপজলের ছোট ভাই কদুসর, এটা কোন ধরনের অসভ্যতা? হাত ছাড়ুন আমার। নীর কিছু না বলে তানভীকে টানতে টানতে নিজের গাড়ির সামনে নিয়ে যায়। তারপর গাড়ির দরজা খুলে তানভীকে ধাক্কা মেরে ভিতরে ঢুকিয়ে দেয় আর নিজে ড্রাইভিং সিটে বসে হাই স্পিডে গাড়ি চালাতে থাকে। তানভী বারবার চেঁচিয়ে বলছে, কই নিয়ে যাচ্ছেন আমায়, গাড়ি থামান। কিন্তু এইসব কথা নীরের কান অবধি এসব পৌঁছাচ্ছে কিনা সন্দেহ। প্রায় কিছুক্ষণ পরই একটা দোতলা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে গাড়ি থামে। নীর গাড়ি থেকে নেমে আবার টানতে টানতে তানভীকে বাড়ির ভিতরে নিয়ে যায় আর তাকে নিয়ে সোজা উপরে একটা রুমে নিয়ে গিয়ে এক ধাক্কা বেডে ফেলে দেয় আর দরজা লক করে দেয়। আর এইদিকে বাড়ির সার্ভেন্টরা তো অবাক যে নীর এই প্রথম বাসায় কোনো মেয়েকে নিয়ে এসেছে, তার উপর এইভাবে টানতে টানতে। এর মধ্যে একটা সার্ভেন্ট কাকে যেন ফোন করে নিউজটি দেয়। এখন আমি কি করব? অন্য পাশ থেকে কি বললো শোনা গেল না। ওকে, আপনি চিন্তা করবেন না, এই বিষয়ে কেউ কিচ্ছু জানবে না। এই বলে রেখে দিল ইন দা রুম। তানভী সোজা হয়ে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, ওই বেটা কদুসর, এইটা কি ধরনের অসভ্যতা? আমাকে এইভাবে আনার মানে কি? আর আপনি গেট লাগালেন কেন? দরজা খুলুন বলছি, আমি বাসায় যাব। ছেলেটা কে ছিল? তানভীর দিকে এগুতে এগুতে, কোন ছেলে? কিসের ছেলে? কোথাকার ছেলে? কোথায় ছেলে? কি ছেলে? কেমন ছেলে? যার সাথে তুমি কলেজের গেটের সামনে এত হেলে দুলে কথা বলছিলে। দাঁতে দাঁত চেপে, ও, তাহলে সে আরিফের কথা বলতেছে। কিন্তু সে আরিফের কথা জিজ্ঞেস করতেছে কেন? তানভী মনে মনে বলল। নীর তানভীকে চুপ থাকতে দেখে চিল্লিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? যেই ছিল তাতে আপনার কি? কে ছিল ওই ছেলে? আমার বিএফ হইছে, এবার সরেন, আমায় যেতে দেন। আরিফ তানভীর বিএফ না, বরং ওর আপন খালাতো ভাই। আজ সে বিদেশে চলে যাবে বলে তানভীরের সাথে দেখা করতে এসেছিল, কেননা তানভীরের একমাত্র আদরের বোন। ঢাকায় আসার পর তানভীকে ওদের বাসায় থাকতে বললেও সে থাকেনি, কিন্তু মাঝে মাঝে তাদের বাসায় যায়। আর তানভীরের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম আছে, যার জন্য সে আরিফের সাথে দেখা করতে পারবে না, তাই সে নিজেই আসে। এই বলে তানভী পাশ কাটিয়ে চলে যেতে নিলে নীর ওর হাত ধরে তাকে দেয়ালের সাথে মিশিয়ে বলে, আমার সব বড় কে ছিল, কিসের বিয়ে? এক থাপ্পড় দিয়ে এসব ভূত নামিয়ে দিব। এক কথা মাথায় ঢুকিয়ে নে, তোর কোনো বিএফ টিএফ থাকতে পারবে না, তুই শুধু আমার, বুঝলি? আজীব তো, আপনি আমার কে হন যে আমার আপনার কথা শুনতে হবে? আর আমার যা ইচ্ছা আমি তাই করব। পারলে 100টা বিএফ নিয়ে ঘুরবো, তাতে আপনার কি? কে হন আপনি আমার? নীর তানভীকে আরো জোরে চেপে ধরে বলে, আমি তোর সব, বুঝলি? তুই শুধু আমার, আর আমি বাদে তুই অন্য কারো হতে পারস না। তোর উপর শুধু আমার অধিকার। কিসের তো অধিকার দেখাচ্ছেন আমার উপর? কি হন আপনি আমার? কি হই আমি আপনার? আপনার সাথে সম্পর্ক কি? কিছুই না, আমি আপনার কেউ না, বুঝলেন? নীরের এত করে হুঁশ আসে সে কি করছিল। সে তানভীরের শেষ কথা শুনে ওকে ছেড়ে দেয়
একটু দূরে গিয়ে ভাবতে থাকে সে নিজেও তো জানে কেন সে তানভীরের সাথে এমন করছে। ঠিকই তো, কি হয় ওর, কি বা সম্পর্ক ওর সাথে? কিসের এত অধিকার খাটাচ্ছি তার উপর? কিসের এত টান যা বারবার তানভীরের দিকে তাকে অগ্রসর করেই চলেছে? কেন সে তানভীরকে অন্যের সাথে সহ করতে পারে না? কেন তাকে নিজের আড়াল করতে চায় না? কেন? এইসব যখন নীর ভাবছে তখন তানভীর বলে ওঠে, কি নেই তো, কি নেই তো জবাব আপনার কাছে, আর থাকার কথাও না, তাই আপনাকে এর জবাব দিচ্ছি। আমি আপনার কেউ না, আর তাই আমার উপর আপনার কোনো অধিকার নেই। সো নেক্সট টাইম আমার উপর কোনো রকম অধিকার খাটানোর চেষ্টা করবেন না। এই বলে তানভীর বেরিয়ে যেতে নিলে নীর ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, আর তারপর তানভীরের কানের কাছে গিয়ে নিজের মুখ এনে স্লো ভয়েসে বলে, তোমার উপর আমার কিসের অধিকার তা তুমি আজ বিকালেই টের পাবে। এরপর তুমি চাইলে আমার থেকে এই অধিকার নিতে পারবে না। বি রেডি জান, আজই আমি তোমায় দেখিয়ে দিব তোমার উপর আমার কিসের এত অধিকার। এই বলে নীর তানভীরকে ছেড়ে হনহনিয়ে চলে যায়, আর যাওয়ার আগে রুম বাইরে দিয়ে লাগিয়ে দিয়ে যায়। আর সার্ভেন্টদের ও বলে যেতে থাকে, আর সার্ভেন্টদেরও বলে যাতে কেউ দরজা খোলে। এই বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আর এইদিকে তানভীর দরজা ধাক্কাচ্ছে আর জোরে জোরে চিৎকার করছে, কিন্তু কেউ দরজা খুলছে না। এক সময় দরজা ধাক্কাতে ধাক্কাতে সে বড্ড ক্লান্ত হয়ে পড়ে, তাই সে খাটের উপর বসে পড়ে আর আকাশ পাতাল ভাবতে থাকে। এক সময় সে ঘুমের দেশে তলিয়ে পড়ে। প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে আসলো, তানভীর তখনও ঘুমিয়ে আছে। এমন সময় ধাম করে দরজা খোলার আওয়াজে সে ধরফড়িয়ে ওঠে, আর সামনে যা দেখে তাতে তানভীর সপ্তম আকাশে উঠে পড়ে। সন্ধ্যাবেলায় তানভীর ঘুমিয়েছিল, এমন সময় ধাম করে দরজা খোলার আওয়াজে সে ধরফড়িয়ে ওঠে, আর সামনে যা দেখে তাতে তানভীর সপ্তম আকাশে উঠে পড়ে। কেননা দরজায় নীর দাঁড়িয়ে আছে। নীর দাঁড়িয়ে আছে তা দেখে তানভীর অবাক নয়, তানভীর অবাক এর জন্য কেননা নীর বিয়ের শেরওয়ানি পরে আছে, আর তার পেছনে কয়েকটা বডিগার্ড কি জানি হাবিজাবি নিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর ভালো করে খেয়াল করে দেখলো বিয়ের পোশাক। তানভীর এবার ভয়ে ঠক গেলে তানভীর আন্দাজ করতে পারছে তার সাথে এখন কি হতে চলেছে। তানভীর তাড়াতাড়ি খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বের হতে নিলে নীর খপ করে তানভীরের হাত ধরে ফেলে, আর বডিগার্ডদের ইশারা করে সাথে সাথে তারা সব জিনিস খাটে রেখে বের হয়ে যায়। নীর তানভীরকে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, চুপচাপ আধা ঘন্টার মধ্যে এইসব পরে রেডি হয়ে নাও। তোমার দরকারের সকল জিনিস আছে এখানে। আমি কেন এসব পড়তে যাব? বারে নিজের বিয়েতে যদি তুমি এসব না পড়ো তো কে পড়বে শুনি? মানে? চোখ দুটো একদম ডাবল বড় করে বলল তানভীর। ও তোমায় তো বলাই হয়নি, আজ আমাদের বিয়ে। কি? চিৎকার দিয়ে বলল তানভীর। নীর নিজের কানে হাত দিয়ে বলে, আস্তে আস্তে, কানের পর্দাই তো ফাটিয়ে দিবে। আমি এই বিয়ে করব না, হইলে আমি ঠেলা গাড়িওয়ালারে বিয়ে করুম, তাও আপনার মতন ডিপজল মার্কা কদুসরে বিয়ে করুম না। নীর তো এইবার কিছুটা ভেবাচাকা খেলো, প্লাস তার রাগও হচ্ছে। সে নাকি দীপজল মার্কা কদুচোর। হায় রে কপাল, যেখানে ঢাকার শহরের সব মেয়েরা ওর উপর ফিদা, নীরের নাম শুনলেই বেহুশ, সেখানে এই মেয়ে কয় কি? নীর নিজের রাগ কন্ট্রোল করে বলে, ভালোই ভালোই বলছি, রেডি হয়ে নাও, তা না হলে আমি যে কি করতে পারি তা তোমার ধারণার বাইরে। যা ইচ্ছে তা করেন, আমার কি। এই বলে চলে যেতে নিলে নীর ওকে বেডের সাথে চেপে ধরে আর বলে, এখনো টাইম আছে, রাজি হয়ে যাও, তা না হলে বিয়ের আগে আমাদের বাসর সেরে ফেলবো। তো করেন, মানা কি করছে? নীর তো এবার ভেবাচাকা খেয়ে গেল। এই মাইয়া এর মাথা ঠিক আছে তো নাকি? তোমার মাথা ঠিক আছে তো? বুঝতেছো তো কি বলতেছো? হ্যাঁ, আচ্ছা বিলাইটা কই? বিলাই মানে? জিজ্ঞাসা দৃষ্টিতে। আরে বাসরের জন্য বিলাই লাগে? আগে বিলাই খুঁজতে হয়, তারপর ওরে ধরে মারতে হয়,
কিন্তু এখানে তো কোথাও বিলাই নাই। সো জানগা, আগে বিলাই খুঁজা আনেন, দেন ওরে মাইরা ওর লগে বাসর কইরেন, আর আমারে বাসা যেতে দেন। নীরের এই কথায় হাসবো নাকি কাঁদবো বুঝছে না। হায় রে, কোন মাইয়া এর চক্করে পড়লো। না, আমি সেই বাসর করব না, অন্য বাসর করব। অন্য বাসর মানে? চোখ ছোট ছোট করে। ওয়েট, প্র্যাকটিক্যালি দেখাই। এ বলে নীর তানভীরের ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। তারপর কিছুক্ষণ পরেই ও গলায় অসংখ্য চুমু খেয়ে ভরিয়ে দেয়। তানভী এতক্ষণ হাবলার মতো তাকিয়েছিল। পরক্ষণে সে বুঝতে পারে নীরের মানে কি ছিল। সে সাথে সাথে চিল্লিয়ে ওঠে, না! নীর এইবার কানে হাত ঢুকিয়ে বসে পড়ে। আরে, আমার বয়রা করতে চাচ্ছ নাকি আজিব? আপনি দূরে থাকেন আমার থেকে, আমার কাছে আসবেন না। কেন গো, এই বাসর বুঝি ভালো লাগেনি? আসো, শুভ কাজটা সেরে ফেলি। আমার একদম কাছে আসবেন না, দূরে দূরে যান। তা তো হয় না, আসো, কাছে আসো। একদম ছোবেন না আমায়। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি, কিন্তু তাও কাছে আসবেন না আমার। নীর এবার একটা পৈশাসিক হাসি দিয়ে বলে। নীর এবার বিশ্বজয়ের একটা হাসি দেয়। সে এতক্ষণ এটার জন্য অপেক্ষা করছিল। নীর তারপর বলে, তাহলে আমাকে বিয়ে করতে তৈরি হয়ে যাও। এসব পরে রেডি হয়ে নাও, কিছু মেয়ে এসে তোমাকে সাজিয়ে দিয়ে যাবে। আর হ্যাঁ, কোনো রকম যদি চালাকি করছো, তোমার সাথে যে কি হতে পারে তা তুমি নিশ্চয়ই জেনে গেছো। তাই ভালো মেয়ের মতো চুপচাপ বসে থাকবে। একটু পর আমি এসে নিয়ে যাব। এই বলে নীর চলে যায়। আর সাথে সাথে কিছু মেয়ে ভেতরে আসে। তানভী এখনো ঠায় মেরে বসে আছে। তার সাথে কি হচ্ছে সে বুঝতে পারছে না। যেখানে 6 ঘন্টা আগে এসে সব ঠিক ছিল, সেখানে এখন তার লাইফ কোথা থেকে কই চলে যাচ্ছে। সেই মেয়েগুলো তানভীকে সাজাতে ব্যস্ত। তানভীর নিজ থেকে কিছু করতে না বলে সব তারাই করে দিচ্ছে। এইদিকে নিচে নেমে দেখে তিহান সোফায় বসে আছে। তিহানকে দেখে নীর কিছুটা বিচলিত হয়ে যায়। তারপর নিজেকে সামলিয়ে ওর সামনে যায়। তিহানের পাশে গিয়ে বসতেই তিহান নীরের দিকে প্রশ্ন ছুড়ে মারে। এইসব কি হচ্ছে নীর? প্লিজ তুই আমাকে বলবি তুই কেন এমন করছিস? নীর একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলে, আমি নিজেও জানি না আমি এমন কেন করছি, শুধু এতটুকু জানি আই নিড হার। আমায় সব কিছু খুলে বল। নীর তারপর তিহানকে সব খুলে বলে। তিহান তো শুনে মাটিতে বসে টেবিলে থাকা পানির বোতলটা নিয়ে মাথায় পানি দেওয়া শুরু করে। তা দেখে নীর ভুরু কুচকিয়ে তিহানের দিকে তাকায়। তুই শালা নীর হতেই পারিস না। আমি নীরকে ভালো মতো চিনি। ওর তো মায়া মানেই অ্যালার্জি। ওই পালা শালা 1 নম্বরের খারুস। ওই পোলা দ্বারা প্রেম পসিবল, ওই পোলার দ্বারা প্রেম পসিবলই না। জাস্ট শাট আপ। আমি এখন একদমই মজার মুডে না। আমি বিশ্বাস করতে পারতেছি না তুই দ্য গ্রেট নীর রহমান কাউরে প্রেমে পড়ছে। তাও আবার আমার পিচ্ছি মেয়ের, যেখানে তুই গ্রিস থেকে পড়ালেখা করে এসেছিস। তুই জানোস ওইখানে সব মেয়েরা তোর জন্য কেমন পাগল ছিল। তুই বলতে ওদের ড্রিম বয় ছিলি, সেখানে তুই ওদের ছেড়ে এইখানে একটা মেয়ের প্রেমে পড়লি। একদম বাজে বকবি না, আমি ওর প্রেমে পড়িনি। তাহলে বিয়ে করছিস কেন? ডোন্ট সে টাইম পাসের জন্য? কেননা তুই টাইম পাসের জন্য এর চেয়ে ভালো মেয়ে পাবি। আর এর চেয়েও বড়ো কথা, তুই টাইম পাস করার মতো ছেলে না। তুই মান আর নাই মান, তুই এই মেয়ের প্রেমে পড়ে গিয়েছিস। জানি না আমি কিছু, আমি শুধু এতটুকু জানি ওই শুধু আমার, ওর উপর শুধু আমার অধিকার। এইটাই প্রেম, বুঝলি? যাই হোক, আরেক বোতল পানি হবে? নীর এবার অগ্নি দৃষ্টিতে তিহানের দিকে তাকায়। তাতে তিহান একটা শুকনো ঢোক গেলে। কিছুক্ষণ পর নীর উপরে যায়। দরজার সামনে এনে নীর থমকে যায়। তানভী একটা মেরুন কালারের লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং অর্নামেন্টস, মুখে হালকা মেকআপ, চুলগুলো পেছনে খোপা করা, চোখে কাজল, কিন্তু কান্নার কারণে তা লেপটে গেছে। তাও নীরের কাছে তানভীকে কোনো অপসরের থেকে কম লাগছে না। নীর তানভীকে নিয়ে নিচে আসে। তানভী তাকিয়ে দেখে সোফায় একজন হুজুরের মতো লোক বসে আছে।
সে হচ্ছে কাজী, আর তার পাশে নীরের সমবয়সী একটা ছেলে ও আরেকজন ব্ল্যাক স্যুট পরা আছে। তারা দুজন হচ্ছে তিহান আর নুহাস, কিন্তু তানভি তাদের চিনে না। ওদেরও দুজনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। নীর তানবিকে নিয়ে সোফায় বসায় আর নিজে ওর হাত ধরে ওর পাশে বসে। কাজে বিয়ে পড়ানো শুরু করে। নীরকে কবুল বলতে বললে ও বলে ফেলে, কিন্তু তানবিকে বলার পরও বলছে না। অনেকবার বলার পরও যখন তানবি কবুল বলছে না, তখন নীর উঠে গিয়ে তানবির সামনে হাঁটু গেড়ে বসে বলে, আচ্ছা, তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? তুমি এত ব্যাককল কেন? এই মুহূর্তে নীর যে এই টাইপের কথা বলবে তা সবার চিন্তার বাইরে ছিল। তিহান আর নুহাস অবাক চোখে নীরের দিকে তাকিয়ে আছে, আর তানবি তো ভ্যাবাচাকা খেয়ে বসে আছে। পোলায় কি কইতাছে কিছুই বুঝতাছে না। ওই, তুমি পড়ালেখা জানো তো, নাকি খালি এমনি তিরিং বিরিং করো? তোমার মাথায় জ্ঞান বুদ্ধি আছে, নাকি জলহস্তির মতো খালি এই মাথাটাই আছে? এবার তানবীর রাগ উঠে যায়। কে বলছে আমার জ্ঞান বুদ্ধি নাই? আমি যথেষ্ট বুদ্ধিমতী। তাই নাকি? তাহলে একটা টেস্ট হয়ে যাক, তাহলেই প্রমাণ হয়ে যাবে তুমি বুদ্ধিমতী নাকি মাথা মোটা। ওকে। লবকরে উল্টো করলে কি হয়? তানবী কিছুটা ভেবে, কবুল কবুল কবুল। গুড। এবার বলো, কবু এর পরে ল যোগ করলে কি হয়? কবুল। হইছে। এবার বলো, বুলের আগে ক যোগ করলে কি হয়? কবুল। এবার সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। তানবী বোকার মতো চেয়ে থাকে, হচ্ছেটা কি? তখন কাজী বলে, আপনারা এখন থেকে স্বামী স্ত্রী। তখন তানবী আকাশ থেকে পড়ে। ভাই রে ভাই, দাঁড়াও দাঁড়াও, কেমনে কি? আমি তো কবুলই বললাম না, তাইলে বিয়ে কেমনে হইল? ওহো তানহি, ওহো তানভি, তুমি কতটা বোকা একটু মনে করে দেখো তো। আমি তোমায় কি জিজ্ঞেস করেছিলাম? তুমি নিজ ইচ্ছায় 3 বার কবুল বলছো, বুঝলা? আমি জানি তুমি সোজা কথার মানুষ না, তাই আমাকেও তোমার মতো একটু তেরা হতে হইল আর কি। তানবী হা হয়ে তাকিয়ে আছে। রাগে জিদে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করতেছে। এই একটা তানবীর খারাপ অভ্যাস, সহজে রেগে যায়, আর রাগলে কি থেকে কি করে সে নিজেও জানে না। এইদিকে সবাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। তানবী আর কিছু না বলে উপরে চলে যায়। উপরে গিয়ে তানবী নিজে পরে থাকা সকল গয়নাগাটি খুলে ছুঁড়ে মারে। পারছে না তো সব শেষ করে দিতে। তানবী খাটের সাথে হেলান দিয়ে বসে কাঁদতে থাকে। রাত 9টার দিকে নীর রুমে যায়। রুমে গিয়ে দেখে তানবী খাটে হেলান দিয়ে শুয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। চোখের কোণে পানি শুকিয়ে গেছে, নাকটা লাল হয়ে আছে, গালে কান্নার দাগ রয়েছে। নীর এখন নিজের মধ্যে এক অপরাধবোধ কাজ করছে, কিন্তু তার যে কিছু করার ছিল না। তানবী যখন অধিকারের কথা বলে তখন তার মাথা খারাপ হয়ে যায়, যার জন্য সে এই রকমের একটা ডিসিশন নিয়ে বসে। তার একটাই কথা, তানবী অন্য কারো হতে পারবে না, সে শুধু নীরের, আর কারণ না। নীর ধীর পায়ে তানবীর দিকে এগিয়ে যায়। তানবীর সামনে হাঁটু গেড়ে বসে ওর গালে নিজে হাত রাখে। তারপর নিজের হাতের বৃদ্ধ আঙুল দিয়ে তানবীর গালে স্লাইড করতে থাকে। গালে কারোর শীতল স্পর্শ পেয়ে তানবী যেন জেগে ওঠে। চোখ খুলে দেখে নীর তার দিকে গভীর চাহনিতে তাকিয়ে আছে। নীরের চোখে চোখ পড়তেই তানবী তার মধ্যে এক আলাদা নেশা দেখা যাচ্ছে, কাউকে নিজের করে পাওয়ার নেশা। তানবীর ইচ্ছে করছে এই চোখের নেশায় ডুব দিতে, কিন্তু পরক্ষণে সব কথা মনে পড়তেই সে এক ঝটকায় নীরের হাত সরিয়ে ফেলে আর বলে, ডোন্ট টাচ মি। আপনার সাহস কিভাবে হলো এসব করার? কেন করলেন এমন আমার সাথে? আপনাকে তো আমি ভালো মতো চিনিও না। আপনি কি আমার থেকে সেদিনের প্রতিশোধ নিচ্ছেন? আমি তো এটা ইচ্ছাকৃতভাবে করিনি, কিন্তু তাও আমি অন্যায় করেছি বলে সরিও বলেছি আপনার কাছে। তাও কেন আপনি আমার সাথে এমন করলেন? কেন? কিসের শাস্তি দিচ্ছেন আমায়? নীর তানবীরের মুখে হাত রেখে বলে, হুশ, আর কথা না। আমি তোমায় কোনো কিছুর শাস্তি দিচ্ছি না, আর না তোমায় আমি কোনো
প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। কেন জানি না, তোমাকে দেখার পর আমি ঠিক নেই। তোমাকে দেখার পর থেকে আমি শুধু সব জায়গায় তোমায় অনুভব করি। বসতে, উঠতে, খেতে, ঘুমাতে শুধু তোমার চেহারাই চোখে ভাসে। তোমার জন্য আমার মনে এক আলাদাই অনুভূতি নাড়া দেয়, যার নাম আমার আদৌ জানা নেই। শুধু মন এইটাই বলে তোমাকে তার প্রয়োজন। সহ্য হয় না তোমার পাশে অন্য আরেকজনকে। তাই তো আজ যখন তোমায় অন্য ছেলের সাথে দেখে, তাও আবার হেসে হেসে কথা বলতে, মাথা রক্ত চড়ে বসে। নিজে ঠিক রাখতে পারিনি। আর যখন অধিকারের কথা বললে, তখন মাথায় একটা কথাই ঘুরঘুর করছিল, যে তোমার উপর সব থেকে আমার অধিকার, আর কারো না। তাই আমি এই ডিসিশন নেই যে তোমায় চিরতরের জন্য নিজের করে নিব। আর দেখো, করেও নিলাম। জানি কিছুটা অন্যায়ভাবে তোমায় নিজের করেছি, কিন্তু তাতে আমার আফসোস নেই। তুমি এখন আমার, আর তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। কেউ না, সে যাই হোক। আলমারিতে তোমার জন্য কিছু জামা আর শাড়ি রাখা আছে, চেঞ্জ করে নাও। আমি বাইরেই আছি। এই বলে নীর উঠে দরজার দিকে পা বাড়াতেই তানবীরের কথায় থমকে যায়। ভালোবাসেন আমায়? নীর তানবীরের দিকে ঘুরে দাঁড়ায় আর অবাক হয়ে তানবীর দিকে তাকিয়ে থাকে। তা দেখে তানবী বলে, কি হলো বলেন, ভালোবাসেন আমায়? নীর কি বলবে বুঝতে পারছে না। সে নিজেও এর উত্তর জানে না। কি হলো, চুপ করে আছেন কেন, বলেন। আমি উত্তরটা জানতে চাই। আপনার উত্তরের উপরই কিন্তু এখন আমার আর আপনার লাইফ ডিপেন্ড করে। এই উত্তরের উপর ভিত্তি করেই আমাদের লাইফ শুরু হবে। সব প্রশ্নের জোট খুলবে। তাই আশা করি আপনি সত্যি সত্যিই আমায় উত্তরটা দিবেন, মিথ্যা বলবেন না প্লিজ। নীর এবার চুপ থাকতে পারল না, নিজের মুখ খুলল। জানি না আমি তোমায় ভালোবাসি কিনা, আদৌ ভালোবাসা বলে কিছু আছে কিনা। আমি এটাও জানি না আমার মনে তোমার জন্য যে জমানো অনুভূতি রয়েছে তা কি। তবে এতটুকু জানি, তোমার জন্য আমার মনে যে অনুভূতি, তা আজ পর্যন্ত অন্য কারোর জন্য হয়নি। বলতে গেলে আমার মধ্যে আজ পর্যন্ত এমন অনুভূতি কাজই করেনি। তোমাকে দেখার জন্য আমার অস্থিরতা, তা অন্য কাউকে দেখার জন্য হয়নি। তোমাকে দেখলে মনে হয় তুমি শুধু আমার, তোমার উপর শুধু আমার অধিকার, আর কারো না। জানি না একে ভালোবাসা বলে কিনা। যদি একে ভালোবাসা বলে থাকে, তাহলে হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এই বলে নীর রুম থেকে চলে যায়। আর তানবী নীরের যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে তানবীর ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেদিন রাতে আর নীর রুমে আসেনি। তানবী আর জানতে চায়নি নীর কোথায়, কেননা তানবী এর কিছুক্ষণ একা থাকা প্রয়োজন। তার যে কিছু হিসাব মেলাতে হবে, জীবনের হিসাব। আজ তার লাইফে কোথা থেকে কোথায় চলে এসেছে। যেখানে আজ সকাল পর্যন্ত একাকিত্ব জীবনযাপন করত, সেখানে তার জীবনে এখন অন্য একজনের সাথে জুড়ে গেছে। তার নামের সাথে এখন মিশে গেছে অন্য একজনের নাম। সে এখন মিস থেকে মিসেস হয়ে গিয়েছে। আচ্ছা, সে এখন তার বাবাকে কি মুখ দেখাবে, কি বলবে তার বাবাকে? আদৌ কি বাবা এইসব মানবে, বুঝবে তাকে? এইসব ভাবতে ভাবতে তানবী যে কখন ঘুমিয়ে পড়ে তা ওর খেয়ালই নেই। অন্যদিকে নীর ছাদে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। সে এখন বুঝতে পারছে সে কি করে ফেলেছে। নিজের জীবনের সাথে আজ সে অন্য আরেকজনের আরেকজনকে জড়িত করে ফেলছে, যা এখন সে চাইলেও নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে পারবে না। তাকে সারা জীবনের জন্য আগলে রাখতে হবে। আচ্ছা, কাজটা কি সে ঠিক করেছে নাকি ভুল, কিছুই বুঝতেছে না সে। কি করবে কি না, এক দোটানায় পড়ে গিয়েছে সে, যার টানে হয়তো কাউরে জীবন শুধরে যাবে, নয়তো কারো জীবন সেখানে নষ্ট হয়ে যাবে। দেখতে দেখতে পুরো রাত কেটে যায়। অন্ধকারে দূর করে এক মুঠো আলো চারিদিকে ছড়িয়ে পড়ে।
সকালে সকালের জন্য আজ একদিন নতুন দিন শুরু হলো। কিছু মানুষের জন্য আজ জীবনের নতুন অধ্যায় খুলতে চলেছে। এখন তা কি হয় খারাপ নাকি মন্দ তা কারোরই জানা নাই। পাখির কিচিরমিচির শব্দে তানবীর ঘুম ভেঙে যায়। তানবী আদো আদো করে চোখ খোলে, তারপর উঠে বসে। চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়, সে কোথায়। চারদিক ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। পরে তার কালকের কথা মনে পড়ে। তানভীর ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তারপর সে আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। নীর শেষ রাতের দিকে ছাদে ঘুমিয়ে পড়ে। রোদের কড়া আলোতে নীরের ঘুম ভাঙে। নীর আড়মোড়া ভেঙে রুমের দিকে পা বাড়ায়। রুমে এসেই তার পা থমকে যায় সামনে থাকা অপসরীকে দেখে। তানভী আজ পিঙ্ক কালারের একটা জর্জেট শাড়ি পরেছে, চুলগুলো ভেজা। আয়নার সামনে দাঁড়িয়ে এসে চুলগুলো সামনে এনে মুছছে। এতে তানভীর সাদা পিঠটা দেখা যাচ্ছে, পিঠে কিছুটা পানি জমে আছে। নীরের যেন ঘোর লেগে যাচ্ছে। সে ধীর পায়ে তানভীর পেছন গিয়ে দাঁড়ায়। তানভী এখনো নীরকে দেখেনি। হঠাৎ গেটে কারো স্পর্শ পেয়ে পেটে কারো স্পর্শ পেয়ে তানভী আয়নাতে তাকায়। তাকিয়ে নীরকে দেখতে পায়। নীর তানভীকে একবার নিজের সাথে মিশিয়ে নেয়, ওর চুলে মুখ গুজে। তানভী কিছুটা কেঁপে ওঠে, সাথে অস্বস্তি বোধ করে, কেননা আগে কখনো কোনো ছেলে তার এত কাছে আসেনি। নীর তানভীর কাঁধে ছোট ছোট চুমু দিতে থাকে। তা আস্তে আস্তে গভীর হতে নিলে তানভী বলে ওঠে, আমার কিছু সময় লাগবে সবকিছু মেনে নিতে। মানছি আমাদের বিয়ে হয়ে গিয়েছে, আমার উপর আপনার অধিকার আছে, কিন্তু তাও একটা রিকোয়েস্ট করছি, আমায় কিছুদিন সময় দিন যাতে আমি আপনাকে মেনে নিতে পারি। এই কথা শোনার সাথে সাথে নীরের ঘোর কেটে যায়। সে তানভীকে ছেড়ে দিয়ে বলে, সরি ফর দিস। আমি জানি না কেন আমি তোমার দিকে বারবার মোহিত হই, কেন তোমাকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। সে যাই হোক, টেক ইউর টাইম, আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করব। এই বলে নীর আলমারি থেকে কাপড় নিয়ে চলে যায়। আর তানভী সেই দিকে তাকিয়ে বলে, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, সেটা হোক না জোর করে, কিন্তু তাও আমার সব কিছুর সাথে খাপ খাইয়ে মানিয়ে নিতে টাইম লাগবে। কিন্তু চিন্তা করিয়েন না, খুব জলদি আপনাকে আপন করে নিব। এভাবে চলতে থাকে দিন। নীর কখনো তানভীর কাছে নিজের অধিকার দেখাতে আসেনি, কেননা সে চায় তানভী নিজ থেকে তাকে সেই অধিকারটা দেয়। তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক না হলেও বন্ধুত্বের সম্পর্ক ঠিকই হয়েছে। তানভী এখন নীরকে মেনে নিয়েছে, কিন্তু বলতে পারছে না। নীরও তানভী একই রুমেই ঘুমায়, নীরের বুকেই তানভী ঘুমায়। এইটা নীরের আবদার। যেখানে সবকিছু তানভীর মতে হচ্ছে, সেখানে নীরের এই একটা কথা রাখতেই পারে। নীর একদিনে বুঝেছে তার না জানা অনুভূতির নাম ভালোবাসা। আর তানভীও বুঝতে পারছে সে নীরকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসবেই না বা কেন? ভালোবাসবেই বা না কেন? নীরের কেয়ার, তানভীর জন্য ওর পজিটিভনেস, ওর অফুরন্ত ভালোবাসা সবই তানভীকে নীরকে ভালোবাসতে বাধ্য করেছে। কিন্তু তাও মাঝে মধ্যে নীর অতিরিক্ত করে, যেমন কোনো ছেলের সাথে মেশা যাবে না, এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। তানভী এতে অতিষ্ঠ হলেও তার এসব ভালোই লাগে। কিন্তু এরই মধ্যে মজার ব্যাপার হলো, কেউ তানভী আর নীরের কথা জানে না। তানভী এই মানা করেছে, তার কথা সে ভার্সিটিতে ওঠার পর বাবা এর কাছে তাদের কথা বলবে, তখন তাকে সকলের সামনে আপন করে নিয়ে এসে ঘরে তুলবে। নীরের এতে কোনো আপত্তি নেই। এর মাঝে একজন ঠিকই তাদের খোঁজ খবর নিচ্ছে, তাদের উপর কড়া নজর দিয়ে রেখেছে। কারো জানা নেই এই লোকটি কি করতে চলেছে, আদৌ তার উদ্দেশ্য ভালো নাকি খারাপ। এই অনাগত আগন্তুক না জানি কি ঝড় বই নিয়ে আসছে তানভী ও
সামনে ভ্যালেন্টাইন্স ডে। নীর তানবীরের জন্য স্পেশাল কিছু প্ল্যান করে। নীর চায় এই দিন সে তার নীলপরীকে তার মনের কথা বলবে, তাকে বলবে সে তাকে বড্ড ভালোবাসে। নীর এখন দিনের প্রহর গুনছে, কবে যে ভ্যালেন্টাইন্স আসবে। দেখতে দেখতে ভ্যালেন্টাইন এসেও পড়ে আর শেষ হয় নীরের অপেক্ষার প্রহর। অন ভ্যালেন্টাইন্স ডে সূর্যের মিষ্টি আলোয় তানবীরের উপর পড়তে তানবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই পর প্রতিদিনের মতো নিজেকে নীরের বাহুডোরে আবদ্ধ পায়। তানবীরের দিকে চেয়ে থাকে, একদম নিষ্পাপ তার মুখখানে। ঠোঁটগুলো ঠিক গোলাপের পাপড়ির মতো লাল, ডান চোখের একটু নিচে একটা তেল, নাকটা চিকন সরু, চুলগুলো স্লিক হওয়ার কারণে কপালে এসে ঘাপটি মেরে বসে আছে। একদম বাচ্চার মতো লাগছে। কোনো ছেলে যে এত কিউট হতে পারে তা নীরকে না দেখলে তানবীর জানতোই না। তানবীর ইচ্ছে হচ্ছে চুলগুলো নিয়ে খেলতে, তাই সে আর তার ইচ্ছেকে দমিয়ে রাখতে না পেরে নীরের চুলগুলো নিয়ে খেলা শুরু করে দেয়। অতঃপর নীরের কপালে ভালোবাসার পরশ বলে উঠতে নিলে নীর খপ করে তানবীরের হাত ধরে ফেলে। ঘুমের মধ্যে একটা ছেলেকে নির্যাতন করা ঠিক না। আমি আবার কখন নির্যাতন করলাম? এই যে আমার মতো অসহায় একটি ছেলে যখন ঘুমিয়েছিল তখন তুমি ওর চুল নিয়ে খেলছো, তারপর ওর কপালে চুমু খাইছো। এইটা পুরুষ নির্যাতন না? তানবীর নীরের দিকে ঘুরে তাকায়। নীর চোখ বন্ধ করেই বলে, ও লে আমার অসহায় কদু চোরটা, তুমি যে এত বোকা তা জানতাম না। আমি যেটা করছি ওইটা কোনো নির্যাতন না, ওইটা আমার অধিকার। আমি আমার বরের চুল নিয়ে খেলছি, তার চুমু খাইছি, তাতে তোমার কি শুনি? নীর এবার তানবীরকে নিচে ফেলে ওর উপরেই বসে বলে, তাই না? যদি সেটা তোমার অধিকার থাকে তাহলে আজ আমিও আমার অধিকার নিতে চাই। এই বলে নীর তানবীরের ঠোঁট দুটো আঁকড়ে ধরে তানবীর আজ ছোটাছুটি করছে না, বরং আয়েশ চোখ বুজে নিচ্ছে। প্রায় 10 মিনিটের পর তানবীরকে উঠে বসে। তারপর তানবীর এর দিকে তাকিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে নাও। আর শোনো, আলমারিতে একটা প্যাকেট আছে, সেটা সন্ধ্যায় পরে রেডি হয়ে নিও, এক জায়গায় যাব। তানবীর মাথা নিচু করে ওয়াশরুমে চলে যায়। নীর সেদিকে তাকিয়ে মনে মনে বলে, তোমাকে এইভাবে আপন করতে চাই না, কিছু স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করে দিনটাকে মেমোরেবল করতে চাই, যাতে এই দিনটি তোমার জন্য স্মৃতি হয়ে থাকে। আজ তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি, তোমাকে আপন করে নেওয়ার সম্মতি পেয়েছি। শুধু আরেকটু অপেক্ষা করো, আজই তোমায় আপন করে নিব। সকালে নাস্তা করে নীর চলে যায়। তানবীর রুমে গিয়ে পড়তে থাকে। সামনে এক্সাম, কলেজে আপাতত অফ, তাই বাসায় থেকে পড়ছে তানবীর। এমনি পড়ালেখায় কাঁচা, তাই আগে থেকেই ট্রাই করছে। বিকেলে তানবীর আলমারি খুলে একটা প্যাকেট পায়। প্যাকেট খুলে দেখে রেড কালারের শাড়ি, তার উপর অনেক সুন্দর পাথরের ডিজাইন, এর সাথে ম্যাচিং অর্নামেন্টস। তানবীরের খুব পছন্দ হয়েছে, তাই সে তাড়াতাড়ি গিয়ে শাড়িটা পরে আসে। চোখে হালকা কাজল, রেড লিপস্টিক, কানে ঝুমকা, হাতে লাল রেশমি চুড়ি। চুলগুলো এক সাইড নিয়ে ছেড়ে দিয়েছে। আজ তানবীরকে সেই লাগছে। নীর দেখলে নির্ঘাত আবার নতুন করে তানবীরের প্রেম পড়বে। তানবীর সেজে বসে আছে, ঠিক তখন নিচ থেকে গাড়ির হর্নের শব্দ কানে ভেসে আসে। তানবীর বারান্দায় গিয়ে দেখে নীরের গাড়িতে বসে হর্ন বাজাচ্ছে। তানবীর দ্রুত নিচে নেমে আসে। নিচে গিয়ে দেখে নীর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তানবীর ধীর পায়ে নীরের দিকে এগোতে থাকে। নীর সামনে তাকাতে তানবীরকে দেখে স্থির হয়ে যায়। লাল শাড়িটা বেশ মানিয়েছে ওকে। নীর প্রাণ ভরে তার মায়াবতীকে দেখছে। তানবীর কাছে আসতে নীর ওর কানের সামনে ঝুঁকে লো ভয়েসে বলে, আজ কিন্তু তোমায় সেই লাগছে জান।
আজ হয়তো নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আমার জন্য বড্ড দায় হয়ে যাবে। তানভি তো শুনে গাল একদম লাল হয়ে যায় আর কিছু নিচু স্বরে বলে, কদুসোর মার্কা অসভ্য। নীর মুচকি হেসে গাড়ির দরজা খুলে দেয়। তানভি গিয়ে বসে, সিট বেল্ট পরে নেয় আর নীরও গাড়িতে উঠে চালানো শুরু করে। সন্ধ্যা প্রায় নেমে এসেছে আর গাড়ি চলছে আপন গতিতে। তানভি বাইরে তাকিয়ে আছে, বাতাসে চুলগুলো উঠছে। নীর ড্রাইভ করছে আর মাঝে মাঝে তানভীর দিকে তাকাচ্ছে। গাড়ি এসে একটা রিসোর্টের সামনে থামে। নীর গাড়ি পার্ক করে নেমে যায়, সাথে তানভীও। নীর একটা কালো কাপড় দিয়ে তানভীর চোখ বেঁধে দেয়, তারপর ওকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে। তানভী কিছু বলতে গেলে নীর তাকে চুপ করিয়ে দেয়। নীর সুইমিং পুলের সামনে এসে তানভীকে কোলে থেকে নামায়, তারপর আস্তে করে ওর চোখ দুটো খুলে দেয়। তানভী আস্তে আস্তে চোখ খুলে একদম অবাক হয়ে যায়। চারদিকে লাল লাল শেপ বেলুন, চারদিকে লাল লাভ শেপ বেলুন আর গোলাপের পাপড়ি। সামনে একটা টেবিল, তাতে 2টি চেয়ার, তার উপর রেড ভেলভেট কেক। টেবিলের উপরে লাল কালারের নেটের কাপড় দিয়ে ছাউনি তৈরি করা। তানভী পাশে তাকাতেই অবাক হয়ে যায়। সুইমিং পুলের উপর গোলাপের পাপড়ি দিয়ে আই লাভ ইউ লেখা। তানভী নীরের দিকে তাকাতেই দেখে নীর হাঁটু গেড়ে বসে একটা রিং হাতে আছে। নীর বলতে শুরু করে, জানি না কিভাবে, কেমনে, কখন আমি তোমায় ভালোবেসে ফেলি। কখনো কোনো মেয়েদের প্রতি আমার এমন ফিলিংস হয়নি যেমন তোমায় দেখার পর হয়েছিল। নিজের অজান্তে তোমার মায়ায় পড়ে গিয়েছি, প্রেমে পড়ে গিয়েছি। তোমার এই কালো 2 নয়নে, তোমার দুষ্টুমিতে